যেভাবে লিখেছেন সেভাবেই পড়ে শোনাচ্ছি আমাদের প্রথম ঘটনা, একটি ইমেল। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না, আপনি সবসময় ভালোর দলে। আজকে যে ঘটনাটা বলবো সেটা আমাদের সাথে ঘটে। আমি তখন ক্লাস 8-এ পড়ি। 2002 ফেব্রুয়ারি মাসে আমরা একটা নতুন বাসায় উঠি। বাড়িটা 4 তলা ছিল। 4 তলা থেকে সোজা একটা লোহার সিঁড়ি ছিল ছাদে ওঠার জন্য। 4 তলায় মোট ফ্ল্যাট ছিল 3টা। আমরা 4 তলার একটা ফ্ল্যাটে উঠলাম। আমার ওঠার কিছুদিন আগে বাড়িওয়ালার মা মারা যান। ঘটনাটা শুরু হয় এর 3-4 মাস পর থেকে। অনেক রাতে মাঝে মধ্যেই ছাদ থেকে লাফানোর আওয়াজ আসত। বেশিরভাগই হতো রাত 1টার পর। আস্তে আস্তে সমস্যাটা বাড়তে লাগলো। লাফানোর আওয়াজের সাথে প্রায় কান্নার আওয়াজ অথবা বিদঘুটে হাসির আওয়াজ পাওয়া যেত। প্রথম দিকে শুধু আমরা 4 তলায় যারা থাকতাম তারাই আওয়াজটা পেতাম। এরপর আস্তে আস্তে ব্যাপারটা সবাই টের পেল। একদিন আমার ফুফাতো ভাই রাতে ছাদে যায় ফোনে কথা বলার জন্য। পানির ট্যাঙ্কের পাশে দাঁড়িয়ে সে কথা বলছিল। হঠাৎ তার পেছন থেকে কেউ ধমক দিয়ে বলে যে, এত রাতে ছাদে কি? সে চমকে পেছনে তাকিয়ে দেখে কেউ নেই। তখন সে ভয় পেয়ে নেমে আসে এবং পরদিন থেকে আমাদের সবাইকে ছাদে যেতে নিষেধ করে। এর কিছুদিন পর একদিন রাতে আমি পড়ছিলাম, পড়ার চাপ খুব বেশি ছিল, তাই পড়তে পড়তে প্রায় 2টা বেজে যায়। হঠাৎ শুরু হয় ছাদে লাফানো, কান্নার, হাসির আর গরু পানি খেলে যেমন আওয়াজ হয় তেমন শব্দ। আমি ভয় পেয়ে যাই। আম্মুও আমার সাথে জেগেছিল। আম্মু তাড়াতাড়ি লাইট নিভিয়ে আমাকে নিয়ে মশারির মধ্যে ঢুকে যায়। হঠাৎ মনে হলো আমার পড়ার টেবিল থেকে কেউ চেয়ারটা টেনে আমার মাথার কাছে নিয়ে আসলো। এমন বিদঘুটে আওয়াজ হলো যে আম্মু আর আমি ভয়ে একজন আর একজনকে জড়িয়ে ধরে কাঁপছিলাম। উঠে যে লাইট জ্বালাবো সেই সাহস পাচ্ছিলাম না। অনেক কষ্টে যখন লাইটটা জ্বালালাম তখন দেখলাম চেয়ার আগের জায়গাতেই আছে। এরপর একদিন পাশের ফ্ল্যাটের 2টা ভাইয়া প্ল্যান করলো যে ছাদে কি আছে দেখবে। প্ল্যান অনুযায়ী রাত জেগে অপেক্ষা করতে থাকলাম। রাত 2টার দিকে শুরু হয় লাফানোর আওয়াজ। তখন 2জন আস্তে আস্তে ছাদে উঠল। সিঁড়ির মাথা পর্যন্ত উঠেই তারা চিৎকার করে নেমে আসে। তারা যে জিনিসটা দেখল তা হল একটা বুড়ি সাদা কাপড় পরা অবস্থায় পুরো ছাদে লাফাচ্ছে, আর তার চেহারাটা ভয়ঙ্কর। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল, ট্যাঙ্কে যতই পানি তোলা হতো রাতে যতই পানি তোলা হতো ট্যাঙ্কে পানি থাকতো না। এমন অনেক দিন হওয়ার পর বাড়িওয়ালা এক হুজুর নিয়ে আসেন। সে বিভিন্ন দোয়া পড়ে মিলাদ দিয়ে যায় ছাদে, আর কোরবানির গরুর রক্ত ছিটিয়ে দেয় পুরো ছাদে, আর গরুর মাথার খুলিতে কি যেন তাবিজ লাগিয়ে টাঙিয়ে দেয়। এরপর থেকে আর ওই সমস্যাটা হয়নি। তবে তার কদিন পরেই বাড়িটা উত্তর দিকে সামান্য হেলে যায়। এখনো মাঝে মাঝে সেই ঘটনা মনে হলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আমি হাসান, বাড়ি মাদারীপুর, এবং এই ঘটনাটি তিনি পাঠিয়েছেন যেটি আমি পড়ে শোনালাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আমরা এখন চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। আসসালামু আলাইকুম লিসেনার, আমি ইহসানুল হক ফয়সাল বলছি। আমি এসেছি মধ্যপাড়া থেকে। ওকে, শুনি আপনার ঘটনাটি বেসিক্যালি আমার বাড়ি কেন্দ্রিক। আমার ঘটনাটা শুরু হয় 2013 সালে। জি। তো 2013 সালে আপনার 1 ফেব্রুয়ারির পরে আমার মামার বিয়ে থাকে। তো বিয়েতে আমরা সবাই পার্টিসিপেট করি। তো বিয়ে থেকে আসার পরে পরের দিন আমার বাবার একটা কাজ থাকে ঢাকাতে 1 বৈশাখের পরে। তো তিনি আসেন। তো প্রতিমধ্যে তার আমরা কোনো ট্রেস পাচ্ছিলাম না। তো আমরা সবাই কনফিউজ থাকি তাকে নিয়ে। তো সবাই ধারণা করে হয়তো তিনি ব্যবসায়ী মানুষ, হয়তো তিনি কোনো সন্ত্রাসের দ্বারা আক্রান্ত হতে পারেন, বা ট্রেন বা বাসে মলম পার্টি বা অন্য যে কোনো সমস্যা হতে পারে। তো এটার পরে যেটা হয়, তো বাবার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না কোনোভাবেই।
তো আমার এক চাচা আছেন যিনি আলেম, তো তিনি আমাকে বলেন যে তুমি একটা কাজ করতে পারো, যেটা আমার চেনা একজন হুজুর আছে, তিনি হারিয়ে যাওয়া মানুষের খোঁজ দিতে পারেন। আচ্ছা। তো তার কথা মতো তার সাথে যাওয়া হয়, যেহেতু বাড়ির আর সবার পরিস্থিতি খারাপ ছিল, যেহেতু বাবা মিসিং ছিল। তো আমি তার সাথে যাই, তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি, আমি ছোট ছিলাম যেন আমি অত কিছু বুঝিনি। তো তার সাথে যাই, যাওয়ার পরে আমার ধারণাটা একটু পাল্টে যায়। তিনি আসলে যেমন আমরা ধারণা করি আলেম বা হুজুর তেমন না, স্বাভাবিক একটা মানুষ। তো আমাদের ডাক পড়ে সবার শেষে। তো সেখানে যাওয়ার পরে বাবার একটা ছবি দেখতে চায়, তারপরে আমার দাদার নাম জিজ্ঞাসা করে। তো জিজ্ঞাসা করার পরে সবকিছু পরে তিনি বলেন যে তোমার বাবা বেঁচে আছে এবং আশেপাশেই আছে, তার এখন অচেতন অবস্থায় আছে, তিনি মানে যদি জ্ঞান ফিরে পান তারপরে তোমাদের সঙ্গে যোগাযোগ করবে। আচ্ছা। তো এরপরে তিনি একটা কাগজ বের করেন। তো কাগজে তিনি লাল কালিতে কিছু লেখেন আরবিতে, লিখে বলেন যে এটা নিয়ে যাবে, নিয়ে যেয়ে তোমাদের বাসায় যে ঘরে মানুষ খুব কম যায় এবং যে ঘরে একটু আলো কম আসে সেই ঘরে এটা রেখে দেবে, এবং তোমার বাবাকে পাওয়ার পরপরই এটা হয় নদীতে নয় মাটিতে পুঁতে ফেলবে। তো তার কথা মতো চলে আসে, এবং আসার সময় তিনি বলেন যে 1 কেজি লবণ গরিব মানুষের মাঝে বিলিয়ে দিও। তিনি কোনো টাকা পয়সা নেন না, তো তার কথা মতোই কাজ হয়। এখন আনফরচুনেটলি হোক আর ফরচুনেটলি হোক, ঠিক আমরা তার কয়েকদিনের মধ্যেই বাবা ট্রেস পাই, এবং ঠিক তার কথা মতো বাবা অজ্ঞান থাকেন, তাকে মলম পার্টি ধরে। তো বাবা প্রচন্ড অসুস্থ ছিলেন, আমরা বাবাকে পরপর প্রচন্ড খুশি, আর কোনো কিছু মনে থাকে না। তো এভাবে যাচ্ছিল, বাবা অসুস্থ, বাবাকে প্রচুর ক্লোরোফর্ম শোকানো হয়, তার সুস্থ হতে অনেক সময় লাগে। তো এরকম করতে করতে তখন প্রচন্ড গরম তার কয়েক মাস পরে। তো একদিন নোটিস করি যে আমার বাবা মা সবাই ভয় পাচ্ছে, তো হুজুরকে আনবেন। তো বলা হলো কেন হুজুরকে আনবেন? তো আমার তখন ইন্টারমিডিয়েট পরীক্ষার সামনে, আমাকে কেউ আসলে ওইভাবে বলছে না যে আমি ভয় পাবো, আমার পড়াশোনার ক্ষতি হবে। তো আমি বললাম যে কি সমস্যা আমাকে বলো। তো আমার মা যেটা বলেন যে নিচতলায় আমার দোতলায় আমার আন্টিরা থাকে, তো তারা নোটিস করে যে আমার বাসা থেকে মধ্যরাতে শিল নোড়ার আওয়াজ হয় এবং পাতা ঝাড়ু দেওয়ার আওয়াজ হয়। যেহেতু আমাদের গ্রাম এলাকা, আমাদের ওখানে প্রচুর গাছগাছালি আছে এবং ছাদের উপরও অনেক গাছ আছে। তো আমরা তাদের বলি হ্যাঁ অনেক সময় আমরা এরকম করি, আসলে আমরা জানি যে কি হচ্ছে, আসলে তারা ভয় পাবে জন্য আসলে সেভাবে বলা হয়নি। তো এরকম করে ঠিক করা হয় যে আমি হুজুরের কাছে যাব, যেহেতু বাবা তখনও খুব অসুস্থ ছিল, বাড়িতে আর কেউ তেমন ছিল না। তো আমি পাশে মাদ্রাসার একজন বড় হুজুরের কাছে যাই। তো তিনি সবকিছু শোনার পরে বলেন যে দেখো, তোমাকে যে কাগজটা দেওয়া হয়েছিল তুমি কি সেটা ফেলেছো? আমি তো বলি না, আমার তো এখনো খেয়াল নেই যে সেটা আমি ফেলেছি, যেহেতু বাবাকে পাওয়ার পরে আসলে সেই ধরনের কোনো কনসেন্ট্রেট ছিল না, সব কনসেন্ট্রেট ছিল বাবাকে নিয়ে। তো তিনি বলেন আসলে যেটা করছো সেটা ঠিক করোনি, আসলে এটা ব্ল্যাক ম্যাজিক, আসলে এইভাবে কোনো কিছু করতে হয় না, আসলে যেটা করবে সেটা আল্লাহ মালিক, কিন্তু তুমি যেটা করছো এখন ছোট মানুষ, কিছু করার নেই। তো তিনি আমাকে একটা প্রসিজিওর শিখিয়ে দেন, যেটা আসলে ডান হাতে শাহাদাত আঙ্গুল দিয়ে করতে হতো, তিনি আমাকে 3 দিন করতে বলেন। আচ্ছা। তো আমি করি, যেহেতু তখন ইন্টারমিডিয়েট পরীক্ষার সামনে ছিল, আমার টেস্ট পরীক্ষা হয়ে গেছে, তো আমি রাত জেগেই পড়াশোনা করতাম। তো তখন প্রসিডিওরটা খুব একটা বড় ছিল না, আঙ্গুল দিয়ে একটা প্রসিডিওর করতে হতো, শাহাদাত আঙ্গুল দিয়ে। তো আমি প্রথম 2 দিন খুব ভালোভাবেই করি এবং নোটিস করি যে আস্তে আস্তে সমস্যাটা কমছে, আসলে ছাদে ওইভাবে শব্দও পাওয়া যায় না বা শিল নোড়ার আওয়াজও পাওয়া যায় না। তো যেটা হয় আর কি, 3য় দিন আমি ওই দিনে পড়ার চাপ বেশি থাকে, আমি অত খেয়াল করি না, কারণ সমস্যাটা অনেকাংশে কমে গিয়েছিল। তো যেটা হয়, আমি 3য় দিন যখন ঘুমাবো তখন আমার খেয়াল হয় যে আজকেও তো প্রসিডিওরটা করতে হবে। তো যখন আমি প্রসিডিওরটা করতে যাই, ঠিক প্রসিডিওরটা আসলে করতে হতো বাড়ির চারদিকে 4 কোণায় আঙ্গুল দিয়ে ইশারা করে করে করতে হতো। তো লাস্ট মোমেন্টে যেটা হয়, আমি যেহেতু বালিশে শুয়েছিলাম তখন বিদ্যুৎও ছিল না, তো একটা কেউ এখন কে সেটা বলতে পারবো না, আমাকে প্রচন্ড জোরে বালিশে চাপ দিয়ে ধরে এবং আমি কোনো কথা বলতে পারছি, আমার সব সেন্স আছে, আমার অনুভূতি হচ্ছে, কারণ তখন প্রচন্ড গরম ছিল, আমি ঘামতেছিলাম, আসলে কথাও বলতে পারতেছিলাম না, আমার মুখটা হা করা ছিল। তো আমি যখন কোনো উপায় দেখতে পাচ্ছি না, আমি তখন দোয়া দরুদ পড়তেছিলাম, কিন্তু কোনো কাজ হচ্ছিল না, আমার প্রচন্ড ব্যথা পাচ্ছিলাম, কিন্তু আওয়াজ করতে পারতেছিলাম না, কারণ আমার মুখটা অনেকাংশে বালির মধ্যে ঢোকানো, মানে বালিশে ঢোকানো হয়ে গেছিল। তো যেটা হয় আর কি, আমার অ্যালার্ম দেওয়ার জন্য আমি আমার আম্মার ফোনটা রাখি। তো ফরচুনেটলি স্পিড ডায়ালে আমার বাবার নাম্বার ছিল, আমি কোনো মতে অনেকটা দিশেহারার মতোই
স্পিড ডায়ালে চাপ দিই, তারপরে স্পিড ডায়াল আসলে আমার আব্বুর ফোনে যায়, তো তারা দুজনই দৌড় দিয়ে আসেন, কারণ তারা জানেন যে বাসায় সমস্যা হচ্ছে, আমার কিছু হতে পারে, যেহেতু আমি রাত জেগে পড়ছি আর আমি কাজগুলা করছি। তো আসার পরে তারা দেখেন যে আমার এই অবস্থা, আমার ঘাড় একদম বাঁকা হয়ে গেছে এবং আমি কথা বলতে পারতেছি না, মুখ দিয়ে লালা পড়ছে। তো তারাও ভয় পান। ভয় পাওয়ার পরে হুজুরকে ডাকা হয়, হুজুর পরে দোয়া-দূর করে দেন, কিন্তু এরপর থেকে আর কোনো সমস্যা হয় না। তারপর থেকে তবে একটা সমস্যা হতো যে প্রত্যেক বছর আমার বাবা একটা নির্দিষ্ট সময়ে একটু অ্যাবনর্মাল আচরণ করতেন। হয়তো দেখা যেত তিনি একা একা কোনো ঘরে একা একাই নামাজ পড়ছেন, কারোর সাথে কথা বলছেন না, আবার কখনো বেশি কথা বলছেন, আবার কখনো সারা রাত নামাজ পড়ছেন। তার মধ্যে একটু অ্যাবনর্মাল একটা ভাব দেখা গিয়েছিল, যেটা শেষ পর্যন্ত ছিল। আচ্ছা, এটাই ছিল আমার ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুকে অনেকেই আমাদের কমেন্ট লিখছেন। প্রকাশ বিশ্বাস আমাদের সাথে আছেন এবং তিনি বলছেন যে সকলে মিলে ছাত্রাবাসের সকলে মিলে ভূত এফএম শুনছেন। এস জেড সুজন সৌদি আরবের জেদ্দাহ থেকে লাইভ শুনছেন আমাদের অ্যাপ দিয়ে। তো অ্যাপটা আপনারা নিশ্চয়ই অ্যাপের একটা অন্যরকমের এক্সপিরিয়েন্সও পাচ্ছেন এখন যেহেতু শুনছেন। কেমন লাগছে আমাদের অ্যাপটা সেটা অবশ্যই জানাবেন। সামিউল ইসলাম শাকিল রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন। এম যে রফিক আমাদের সঙ্গে আছেন এবং তারা সব ফ্রেন্ডরা একসাথে শুনছেন। আমাদের সঙ্গে আছেন চিটাগং থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন অ্যালেক্স নাদিম এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তনয়া মেহজাবিন তন্নি, এবং তিনি বলছেন যে ওয়েট করছিলাম ভূত এফএমের জন্য, ফ্রাইডে মানে ভূত এফএম। এবং আমাদের সঙ্গে আছেন রায়হান ইসলাম আলভি, এছাড়াও আরিফ শাকিল আছেন আমাদের সঙ্গে, কাতার থেকে শুনছেন তিনি অ্যাপ দিয়ে। ইরা খান আমাদের সঙ্গে আছেন আবরার অন্তর, এছাড়াও রাউফ ইসলাম আমাদের সাথে আছেন রাজশাহী থেকে, এমডি মুবাশশির ত্বকি আমাদের সঙ্গে আছেন এমডি খায়রুল আলম, এছাড়াও ফাহিম আছেন আমাদের সঙ্গে, আকুল সিয়াম আমাদের সঙ্গে আছেন আফনান ফাহাদ, খুব মনোযোগ দিয়ে শুনছেন। ফয়সাল আমিন বলেছেন প্রথম ইমেলটা ভালো লেগেছে। এমডি মনিরুল ইসলাম শান্ত পাবনা থেকে অ্যাপ দিয়ে শুনছেন তিনি। সাজ্জাদ শফিন আমাদের সঙ্গে আছেন, আর যে রাজু আছেন, দিদার খান আমাদের সঙ্গে আছেন তামসিফ ফাহাদ ইকবাল, অনেক বিজি আমাদের, আচ্ছা তার লেখাটা পড়তে বলেছেন তিনি। আর রুহুল আমিন লিখেছেন 27 তারিখ থেকে সেমিস্টার ফাইনাল শুরু, বইও পড়ছি ভূত এফএমও শুনছি, বাহ চমৎকার। এমডি শাহজাহান আমাদের সঙ্গে আছেন, নোয়াখালী থেকে শুনছেন তিনি। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তানিয়া রহমান, জাকারিয়া মহু আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি খুলনা থেকে গাজী আব্দুল্লাহ, এছাড়াও জিহাদ আমাদের সঙ্গে আছেন, লিওন সানি আমাদের সঙ্গে আছেন, রূপকথার রাজকুমার সহ আরো অনেকেই আমাদের সঙ্গে আছেন। আমি চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে এবং আপনার নাম, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলে আপনার ঘটনাটা প্লিজ আপনি একটু শেয়ার করবেন। ভাই, আমার নাম আরেফিন আর আমি মোহাম্মদপুরে থাকি। জি, আমার আসলে এটা কোনো স্পেসিফিক ঘটনা না, কিন্তু এটা আমার কিছু একটা মানে এক্সপিরিয়েন্স, কিছু ছেঁড়া এক্সপিরিয়েন্স, যেটা আমার সাথে আমি এক্সপিরিয়েন্স করেছি 2012 সনে, 2014 সনে, 2015 সনে এবং 2017 সনে। আচ্ছা, এরকম এক্সপিরিয়েন্স করেছি। তো আমার এক্সপিরিয়েন্সটা ছিল হচ্ছে যে 2012 সনে আমি এসএসসি পরীক্ষা দিই। তো তখন বেসিক্যালি আমি আসলে ছোট বয়স ছিল, একটা সম্পর্কের মধ্যে চলে গেছিলাম। তো আমি দেখতাম যে সম্পর্কটা ভালো যাচ্ছিল না, আমি অনেক ট্রাই করতাম, ভালো যাচ্ছিল না। আমার পড়াশোনাতেও একটু সমস্যা শুরু হয়েছিল ওই সময়টায়। আমি বরাবর মানে ভালো স্টুডেন্ট ছিলাম ছোটবেলা থেকে, কিন্তু হঠাৎ করে আমার পড়াশোনায় মন বসতো না এবং আমার ফ্যামিলিতেও একটু প্রবলেম দেখা যায়। আচ্ছা, এবং হঠাৎ করে আমার অনেক জ্বর, প্রচন্ড জ্বর, এটা মানে ঠিকই হচ্ছিল না, প্রায় 2-2.5 মাস ধরে জ্বর ছিল 2012 সনে, এটা আফটার এসএসসি। এবং তখন হঠাৎ একদিন আমি আমার বালিশের নিচে একটা তাবিজ পাই, বালিশের যে কাভারের নিচে একটা তাবিজ পাই। ওই তাবিজটা পাই, তারপরে আমি তো ভয় পেয়ে, আমি কিছু জানতামই না জিনিস কেমন ছিল তাবিজটা দেখতে? তাবিজ নর্মালি একটা তাবিজ, আচ্ছা, নর্মাল একটা তাবিজ, একটা কালো সুতা দিয়ে বাঁধা, এরকম একটা তাবিজ। এটার পরে আমি জিনিসটা আমার বাসার মেয়েটিকে জানাই, আমাদের একজন খালা আছে, ওনাকে জানাই, দেন আমি আমার মাকে জানাই। এবং তারপরে আমার মা আরো মানে খোঁজা শুরু করেছিল যে বাসায় কি করা যায়। পরে বারান্দা থেকে প্রায় 3-4টা তাবিজ একসাথে পাওয়া গেছে, পিছনের বারান্দা থেকে। আচ্ছা, এবং
আমাদের যে বাথরুম ছিল সেই বাথরুমের জানালা ছিল ছোট একটা, ওই জানালার মধ্যে আবার তাবিজ পাওয়া গেছিল 3টা। আচ্ছা, এরপরে আমি মানে আমার মানে ওই সময়টায় আমি আসলে আমার আম্মু এই জিনিসগুলা হঠাৎ করে দেখলো, দেখার পরে ওই জিনিসটা আমার মাত্র শুরু হয়েছিল জিনিসটা, আমি অনেক উল্টা পাল্টা নাকি ভাবে আমি একটু অন্যরকম হয়ে গেছিলাম। আমার আম্মুর ভাষ্য, আমি করতাম কি মানে আমি যাতা ভাবে ফ্রেন্ডদের সাথে যেভাবে কথা বলি, আমি বাসাতে ওভাবে কথা বলতাম, হয়তো ওভাবে ভদ্রতা থাকতো না আমার মধ্যে, একটা অ্যারোগেন্স থাকতো। তারপরে আমি একটা সময় আমার আম্মু বলে যে তুই এরকম কি করছিস, আমি বললাম কি করছি, পরে বলে যে তুই ঘুরছিস কেন, তোর রুমের মধ্যে আমি ঘুরছিলাম। মানে পাইচারি করছিলেন? হ্যাঁ, পাইচারি মানে মানে কেমন করে জানি, মানে মনে হচ্ছিল, আমি বললাম যে ঘুরছি, মানে এভাবে রাউন্ড হয়ে ঘুরছিলাম আর কি অ্যাকচুয়ালি। তারপরে কোনো কারণ ছাড়াই? কোনো কারণ ছাড়াই। আচ্ছা। তারপরে একদিন হঠাৎ করে আমি একটা ছবি আঁকি, এবং আমার ঠিক খেয়াল থাকে না আমি ছবি আঁকি, ছবি আঁকার অভ্যাস আমার নাই। ছোটবেলায় আঁকতাম কিন্তু অনেকদিন আঁকি না, কিন্তু ছবিটা আমি আঁকি হচ্ছে মার্কার দিয়ে, অনেক হিজিবিজি ছবি আঁকি, মানে কোনো স্পেসিফিক কিছু না, জাস্ট মিনিং নাই। আচ্ছা। আমার ফ্রেন্ড ছিল একজন, আমি নামটা বলতে পারছি না, কিন্তু সে আমার বাসায় আসার পরে যখন দেখে ছবিটা, অনেকক্ষণ তাকায় থাকার পরে আমাকে বলে যে আরিফিন, ছবিটা দেখে মনে হইতেছে যে একটা ডেভিল বা শয়তান ভেঞ্চি কাটতেছে, এরকম একটা ছবি আর কি আমি এঁকেছিলাম। আপনি জাস্ট ওটা কোনো কিছু ভেবেও আঁকেননি? কিছু ভেবে আঁকি নাই, জাস্ট নর্মালি আমি র্যান্ডম একটা ছবি আঁকি, ছবি না মানে হিজিবিজি নকশা আর কি আঁকছি। তারপরে হচ্ছে এরপরে হঠাৎ করে আমার যখন আমার জ্বর ছিল ওই সময়টায় আমার মুখ দিয়ে মানে লালা টালা বের হয়েছিল, এটা ছিল আমার সাথে প্রথম ঘটনা। তো সেকেন্ড টাইম এরকম করে আমার বাসার মেইড তাবিজ পেয়েছিল, তো তারপরে জিনিসটা একই রকমের তাবিজ দেখতে, ওই তাবিজটা আমি দেখিনি, ওইটা আমার বাসার মেইড দেখেছিল আর কি, এটা দেখেছিল। তারপর ওটা প্রবাবলি 2015-এ প্রবাবলি। আচ্ছা, তারপরে আস্তে আস্তে আমি জিনিসটা জানা শুরু করি যে অ্যাকচুয়ালি জিনিসটা কি। তখন আমার আম্মুর সাথে আমি একদিন কথা বলি জিনিসটা নিয়ে, একদিন যে আম্মু এরকম তো আমার সাথে হয়েছিল, তো এগুলো কি, আমি তো এগুলো বিলিভ করি না। তো তখন আম্মু আমাকে হঠাৎ করে বলল যে আসলে এই জিনিসগুলা কখনো বলা হয় নাই তোমাকে, কিন্তু এরকম জিনিস রাসূল পাকের সাথেও হয়েছিল, এবং সূরা নাস সূরা ফালাক কিভাবে আসছিল। তো আম্মু তখন আমাকে বলে যে তোকে একটা হুজুরের কাছে নিয়ে যাব, তো এরকম আর কি। তো হুজুরের কাছে আমি যাই, এবং ওখানে গিয়ে আমি এরকম আসলে আগে কখনো দেখি নাই। আমি ওখানে গিয়ে আমার পড়াশোনা খারাপ হচ্ছিল 2017-এর দিকে, আমার পড়াশোনা খারাপ হচ্ছিল, মানে সবকিছুর দিকে আমি একটু মানে ছন্নছাড়া হয়ে গেছিলাম, রুমের মধ্যে থাকতাম কিরকম থাকতাম এরকম আর কি। তো তখন হঠাৎ করে আমি হুজুরের কাছে যাই এবং দেখি যে ওখানে আয়না পড়াচ্ছে। আচ্ছা। তো আয়না পড়ার ব্যাপারটা আমি আসলে জানতাম না ভাইয়া, তো তখন আর কি আয়না পড়লো, এবং আমি অবাক হয়ে দেখলাম যে আমি আমার ব্যাপারে আমি বলে দিচ্ছে সব, এবং যে জিনিসগুলো মানে টোটালি অথেন্টিক আমার নিজের ব্যাপারে বলে দিচ্ছে, এবং তারপরে বলে দিচ্ছে যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কে করেছে, নাম বলে নাই, কিন্তু একটা মানুষের আকৃতি টাইপের একটা কথা বলেছে যে এরকম কেউ করেছে। তো তখন বোঝা গেল যে এটা কে করেছে, আমার কোন একটা রিলেটিভ, কিন্তু মানে এরকম আর কি ঘটনা হয়েছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা আমরা শুনতে চাই, বলতে চাচ্ছি, এই ঘটনাটা ভেরি রিসেন্ট, এবং এটা গত 1 বছরের মধ্যে, 8 মাস হবে হয়তো। এই ঘটনাটা হয়, এবং এই ঘটনাটা হচ্ছে 2017-এর লাস্টের দিকে, অক্টোবরের দিকে সম্ভব। আচ্ছা। তো ওই সময়টায় হঠাৎ করে আমার সবকিছু খারাপ যাচ্ছিল। আচ্ছা। তারপরে আমার আম্মুকে আমি বললাম যে আম্মু, আমার তো আবার সবকিছুতে পড়াশোনায় খারাপ যাচ্ছে, আমি পড়াশোনায় খুবই গ্রেড অনেক কমে গিয়েছিল আমার, ডি, তারপর সি এর উপরে উঠছিল না, তারপরে অসুস্থ থাকতাম, হ্যাঁ, শরীর অনেক উইক লাগতো, আমি সারাদিন ঘুমাতাম, শরীরটা উইক লাগতো। তারপর আম্মু আমাকে বললো যে আচ্ছা তুই কি যাবি ওই জায়গাটায় আবার? তো আমি বললাম যে আম্মু আমি যেতে চাচ্ছি না, কিন্তু পরে আমার আম্মু বললো যে একটু চল দেখি কি অবস্থা। তো ওখানে যাওয়ার পর আসলে আমার আম্মু আমাকে দেখেই ভয় পেয়ে গেছিল, যে আমার চোখের নিচে সবসময় কালি থাকতো, কেমন যেন একটা সুস্থ ছিলাম না, এবং উইক, অনেক উইক, এবং সারাদিন শুয়ে থাকতাম এবং অনেক ঘুমাতাম, এত ঘুমাতাম যে আমার
প্রায় 14-15 ঘন্টা আমি ঘুমাতাম। এবং ঘুমের পরেও নিশ্চয়ই ওই টায়ার্ডই থাকতেন। টায়ার্ডই থাকতাম এবং শরীর ভালো লাগতো না। এবং তারপরে আমি ডাক্তারও দেখিয়েছিলাম, নিউট্রিশনিস্ট। তারপরও জিনিসটা না ওভাবে ভালো হচ্ছিল না আমার। আমি মনে করছিলাম জিনিসটা আমার অভ্যাস, হয়তো আমি চেষ্টা করতেছিলাম ঠিক হওয়ার, কিন্তু তারপরেও ঠিক হচ্ছিল না। যখন আমি হুজুরের কাছে যাই, উনি একজন মহিলা হুজুর, আমি নাম বলতে চাচ্ছি না, না, কিন্তু দরকার নাই, আচ্ছা, একেবারেই দরকার তো নেই। উনি আসলে আমাকে দেখে উনি আমার হাতটা ধরে বলেছে যে বাবা তুমি তো, উনি অনেক মুরব্বী, উনি বলেছে যে বাবা তুমি একটু সমস্যায় পড়ে গেছো, তো তোমার আসলে তুমি কি হয়েছে তোমার। তো তখন আমি ওনাকে বললাম যে আমি কি কি এক্সপেরিয়েন্স করেছি। এক্সপিরিয়েন্স গুলো বলি। ফার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে, আমার খাটে হঠাৎ একদিন আমি দেখি যে আমি জানালা ধরে ঝুলে আছি মাঝরাতে 3টার দিকে। জানালা ধরে ঝুলে নেই, মানে জানালাটা ধরে আছি, একদম জানালার কাছে। ঠিক তখনই আমি ভয় পেয়ে যাই এবং আমি শুয়ে পড়ি এবং আমি আয়াতুল কুরসি পড়ি। আয়াতুল কুরসি শেষ যখন হয়, ঠিক তার শেষ হওয়ার আগ পর্যন্ত আমি একটা নিঃশ্বাস শুনি, মনে হচ্ছিল একটা খুবই গাম্ভীর্য একটা নিঃশ্বাস, এরকম একটা নিঃশ্বাসও ছিল অনেক। তো নিঃশ্বাসটা শোনার পরে মানে আমি খুব দ্রুত আয়াতুল কুরসিটা পড়ি। যখনই পড়া শেষ হয় তখনই মানে ওই নিঃশ্বাসটা থেমে যায়। এটা ছিল আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। আচ্ছা। সেকেন্ড এক্সপিরিয়েন্স দেখি যে আমি উল্টাপাল্টা স্বপ্ন দেখি। আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে দেখি এবং মানুষ মারা যাচ্ছে, আপন মানুষ মারা যাচ্ছে বা পর মানুষ মারা যাচ্ছে, এরকম স্বপ্ন দেখি। আরেকটা স্বপ্ন দেখেছিলাম আমি, সাপ বেজিকে খাচ্ছে, বেজি সাপকে খাচ্ছে, এরকম একটা স্বপ্ন দেখি। স্বপ্নটার আমি খুব জানতে চাচ্ছিলাম যে স্বপ্নটার অর্থটা কি, মিনিংটা কি, কিন্তু আমি কখনো জানার চেষ্টা করি নাই, কারণ চেষ্টা করলে আমি মানে হয়তো ভয় পেয়ে যাব। আমি অত একটা প্রায়োরিটি দেই না এই জিনিসটাকে। প্রায়োরিটি দিয়েছেন, ভয় জানাননি। হ্যাঁ হ্যাঁ, ওরকমই ব্যাপারটা। তো তারপরে আরো কাহিনী আছে। আরেকদিন যেটা হয়, আমার খাট কেঁপে উঠেছিল। খাট কেঁপে ওঠার পরে আমি ওই দিন আসলে অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। আপনি রুমে একা ছিলেন? আমি রুমে একা থাকতাম ওই সময়টা। আমার আব্বু আর আম্মু আর একটা রুমে থাকতো। তো আমার ভাই বোন হঠাৎ করে দেশের বাইরে চলে যায়, এজন্য আমার একটা রুম ফাঁকা ছিল। তো পরে আমি আমার মাকে বললাম যে আম্মু তুমি কি আমার সাথে ঘুমাবা রাতের বেলা। তো এরকম আম্মু আমার সাথে 2 দিন ঘুমায়। হঠাৎ একদিন আমি আম্মুর সাথে ঘুমায় আছি, ঠিক আমার পিছনে একটা রটেন একটা আড়ষ্ট টাইপের একটা হাত। হ্যাঁ, মনে হচ্ছিল যে মাছের আঁশ সেখানে লেগে আছে, কেমন যেন একটু স্মেলও পাচ্ছিলাম আমি জানি না স্বপ্নের মধ্যে স্মেল পাই কিনা, কিন্তু আমার এই ঘাড়ের এখানে মানে খুব শক্ত করে ধরে, ঘাড়ের পিছন দিকটা। হ্যাঁ, মানে ঘাড়ের পিছন দিকটা গলাটা একটু ধরে আর কি, ঘাড় থেকে এসে মানে কান থেকে আসে, এসে গলাটা ধরে। এটা হওয়ার পরে আমি মানে একটু শাউট করে উঠি, হঠাৎ করে একটা মানে চিৎকার করে উঠি এবং আম্মু তার হাত আমার মাথার মধ্যে দেয়। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম ওই দিন। এবং ওই সময়টায় আমার বাসায় যিনি খালা, আমার মেয়ে, উনি 15 বছর ধরে বাসায় আছে, সে হঠাৎ একদিন আমাকে বলল যে সে নাকি ছাদের মধ্যে সে আমাকে দেখছে এবং যেই রাতে আমার গলা চেপে ধরে তার আগের রাতে নাকি সে আমাকেই দেখছে মাঝরাতে, অথচ তার আগের রাতেও আমি আমার আম্মুর সাথে শুয়েছিলাম এবং সে আমাকে দেখছে এবং আমি নাকি তাকাইছিলাম তার দিকে, একভাবে তাকাইছিলাম, এরকম দেখছে। আর ছাদে একদিন দেখে যে আমি মাঝরাতে না, ওটা হচ্ছে রাত 11টার দিকে। আচ্ছা, 11টার দিকে, কিন্তু নিচে এসে দেখে আমি কম্পিউটারে বসে আছি। তো আমার কাছে জিনিসটা হাস্যকর লাগছিল, কিন্তু আমি যখন হুজুরের কাছে গেলাম তখন হুজুর বলল যে বাবা তোমাকে এমন কিছু করা হয়েছে, আমি প্রবাবলি জিনিসটা বান মারে এবং ক্ষতি কি জানি থাকে। পরে বলেছে যে তোমার যেটা করেছে, তোমার ছবি টবি আঁকায় কুকুর টুকুরকে খাওয়াইছে, তারপরে নাকি তোমাকে করছে, তোমাকে এমন একটা ক্ষতি দিয়ে দিছে যে তুমি আস্তে আস্তে নেশাগ্রস্তের মতো উইক হয়ে যাবা এবং আস্তে আস্তে মারা যাবা, এবং তোমার যেন কোনো ভালো কিছু তুমি লাইফে গেইন করতে না পারো, তোমার সবসময় একটা বাধা থাকবে এবং তোমার কোনো কিছু ভালো যাবে না, এরকম একটা তোমাকে আস্তে আস্তে মেরে ফেলবে। এটা ব্ল্যাক ম্যাজিক যিনি করেছেন তারই আছে করা এটা। তো এই জিনিসটা কে এটা আমাকে বলে নাই, কিন্তু মানে বুঝিয়ে দিয়েছিল যে কে হতে পারে। তো এই জিনিসটা তারপর বলেছে যে আমি যে বাসাটা থাকতাম সেই বাসাটার সামনে একটা বড় উঠান ছিল, অনেক গাছপালা ছিল, উপরে ছাদ ছিল, 3 তলা, অনেক পুরনো একটা বাসা আদাবরে। তো সেই বাসাটায় এই কাহিনীগুলো হয় আর কি। তো হুজুর শুনে তারপরে আমাকে বলেছে যে সবচেয়ে ভালো হয় বাবা যদি তুমি তোমার বাসাটা বন্ধক দিয়ে দাও, তারপরে কারণ জিনিসটা যেটা এক্সেস হচ্ছে,
এবং পরে উনি ওনার লোকজন পাঠায়, পরে আমি বাসাটা বন্ধক দিয়ে দিই এবং আমাকে কয়েকটা প্রসিডিওর দেয়, যেমন কিছু তেল আছে যে জিনিসটা মাথায়, কানে, নাভিতে, গলায় এসব জায়গায় দিতে হবে, এবং কিছু পানি, ওই পানি গোসল করে খেতে হবে, তারপর ওই পানি ঘরে ছিটাই দিতে হবে। এরকম কিছু প্রসিডিওর আমার আম্মুকে আর আমাকে জানায় দেয়। তো এই ঘটনাগুলো আমি ফেস করি এবং আমি এটার পার্মানেন্ট সলিউশন চাই। আমি জাস্ট এটার পার্মানেন্ট সলিউশন চাই ভাই। আমি এখনো কি তার মানে পার্মানেন্ট সলিউশন আপনি পাননি? না, আমার প্রচন্ড রাগ, আমার এত রাগ হয় এই সময়টা, আমি এত উল্টাপাল্টা বিহেভ করি যে আমি কিছু মনে করবেন না, আমি অনেক অন্যরকম হয়ে গেছিলাম ওই কিছু কিছু সময়। এরকম আমি টিভি ভেঙেছি, আমার ঘরে কয়েকটা মোবাইল ফোনও ভেঙেছি। আপনার হাত এখন ভাঙা দেখছি। আমার হাত আমি ঘুষি মেরেছি আমি দেয়ালে। আচ্ছা, দেয়ালে এই জন্যই ঘুষি মেরে ভাঙা হাতটা। এখন হাতটা ভাঙা। আমি আমার হাতটা এই যে ফ্র্যাকচার প্লাস্টার করা দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, এটা মানে শক্ত একটা প্লাস্টার করা হয়েছে। এটা আর কি হয়েছে। তো আমার মাঝে মাঝে এরকম আমি মেনিয়াকের মতো আচরণ করি। তো আমি আসলে এই জিনিসটা থেকে পার্মানেন্ট একটা সলিউশন চাচ্ছি যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি। বাট 95% অফ টাইম আমি অল ওকে। এটাই আমার এক্সপিরিয়েন্স ছিল। ওকে, সো আপনি ইউ আর স্টিল ইন ট্রাভেল, এবং আমার মনে হয় যারা শুনছেন তাদের কাছে যদি কোনো সলিউশন থাকে বা তারা যদি কোনো ধরনের কোনো হেল্প করতে পারেন, ডেফিনেটলি আপনারা আমাকে জানাতে পারেন। আমি হয়তো তাকে আমি হয়তো তার সাথে যোগাযোগ করে তাকে সেটা জানিয়ে দিতে পারবো। তো আপনারা যারা অনেকে শুনছেন তারা আমার চাইতে অনেক ভালো জানেন এবং সলিউশন হয়তো অনেকের কাছে আছে। পুরো জিনিসটাই আপনারা শুনলেন। কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকলে সেটা এখনই ফেসবুকে লিখে পাঠাতে পারেন, যেটা আমি তার সামনে পড়ে শোনাতে পারি এবং তিনি হয়তো উত্তর দিতে পারেন। বেশ কিছুক্ষণ তিনি আরো স্টুডিওতে আমাদের সাথে আছেন। আমরা যেটা করব, এখন একটা ছোট্ট বিরতি নিয়ে নেব এবং বিরতির পরে আবারও ফিরে আসব। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি, এলিট এফএম এন্ড ডু ফুর্তি। Booth FM, the night comes alive with Gramming Phone.